ময়মনসিংহে ভাইরাসের আক্রমণে পাঙ্গাস চাষের লোকসান কয়েকশো কোটি টাকা। মোরগ ঠেকাতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ভ্যাকসিন সফলতা। ভোলায় সরিষার ফলনের রেকর্ড দাম ভালো পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। সরিষার তেল রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। ফসল উৎপাদনের সরকারি প্রণোদনা না পাওয়ায় মেহেরপুরের তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। নিরুৎসাহিত করা হচ্ছে দাবি কৃষি বিভাগের। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে, সঙ্গে আছে আমি মোনা সাদাত। এবার বিস্তারিত। গত কয়েক বছর ধরে ভাইরাসের আক্রমণে পাঙ্গাস মাছের মড়কে দিশেহারা খামারিরা। এবারও ময়মনসিংহে কয়েকশো কোটি টাকার মাছ মরেছে। মড়ক ঠেকাতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা BFRI পাঙ্গাস ভ্যাক নামের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন। প্রয়োগে এসেছে সফলতা। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ও ছবিতে শর্মিলা কেয়ার রিপোর্ট। শীতে তাপমাত্রা কমায় সৃষ্ট ভাইরাসের আক্রমণে এভাবেই পুকুরে মরে ভাসছে পাঙ্গাস মাছ। গত কয়েক বছরের এমন চিত্রে ভাইরাস ঠেকাতে গবেষণা করছেন মৎস্য গবেষকরা। মাছের কিডনি, লিভার, ব্রেন থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া আলাদা করে ল্যাবে জিনগত বৈশিষ্ট্য নির্ণয়ের মাধ্যমে প্রস্তুত করা হয় BFRI পাঙ্গাস ভ্যাক্স নামের একটি ভ্যাকসিন। 3 বছরের প্রচেষ্টায় এ সাফল্য পেয়েছেন বলে জানান মৎস্য কর্মকর্তা। মাঠ পর্যায়ে ভ্যাকসিনেশন ট্রায়াল চালাচ্ছি, সেখানে আমরা দেখি কোনো ধরনের মাছের রোগে আক্রান্ত হয় না। আমরা দেখি সর্বোচ্চ 5 থেকে 7% পর্যন্ত মর্টালিটি। সেই হিসাবে আমরা এটাকে 90% হিসেবে কাউন্ট করে বলতে পারি যে এটার প্রতিফলন প্রায় 90% হিসেবে ইফেক্টিসি বা ইফেক্টিভ এই ভ্যাকসিনের ফলেই হচ্ছে এবং বেঁচে থাকার আরো বেড়ে যাচ্ছে। অচিরেই বাজারে BFRI পাঙ্গাস ভ্যাক্স নামের এই ভ্যাকসিনটি সরবরাহ করা হবে বলে জানান আরেক মৎস্য কর্মকর্তা। আমরা আমাদের রিসার্চের শেষে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার পরে আমরা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় যেসব কোম্পানি আগ্রহী থাকবে আমাদের সাথে কাজ করার জন্য তাদেরকে ইনক্লুড করে আমরা এটা মাঠ পর্যায়ে নেওয়ার চেষ্টা করব। জেলার ত্রিশাল ও ঈশ্বরগঞ্জের 5টি খামারে এই ভ্যাকসিনের সফল পরীক্ষা চালানো হয়েছে। এর ফলাফলে ঘুরে দাঁড়ানোর প্রতীক্ষা খামারিদের। 15-16 বছর আগে যে হারে মাছ মারা যেত এখন কিন্তু আর ওইভাবে মারা যায় না। 3 বছর ধরে আমরা যে ভ্যাকসিনের ফোনা ব্যবহার করতেছি বা ভ্যাকসিন ব্যবহার করতেছি, এখন কিন্তু মোটামুটি মাছগুলা ঠিক থাকে আর খামারে তেমন একটা রোগ প্রতিরোধ খুবই কম। সে পর্যায়ে পেলে তো আলহামদুলিল্লাহ চাষিরা লেগে অনেক ভালো। 1 লাখের মতো পোনা এখনো আছে। কি আল্লাহর মতো এখনো মৃত্যুর হার এরকম বোঝা যায় না। এ জেলায় বছরে 12,500 কোটি টাকার মাছ উৎপাদন হয়। এই সমৃদ্ধির অধিকাংশ আসে পাঙ্গাস চাষ থেকে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল কয়েক বছর ধরে ভাইরাসের আক্রমণে পাঙ্গাস মাছের মড়কে দিশেহারা ময়মনসিংহের খামারিরা। মড়ক ঠেকাতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা BFRI পাঙ্গাস ভ্যাক নামের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ভ্যাকসিন প্রয়োগে কেমন সফলতা পেয়েছে কর্তৃপক্ষ, বিস্তারিত আমাদেরকে জানাবেন। গেল কয়েক বছর ধরে ময়মনসিংহ জেলা মাছ উৎপাদনে কিন্তু শীর্ষে রয়েছে। অর্থাৎ প্রতি বছর প্রায় 4,20,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 12,500 কোটি টাকা। অর্থাৎ আমরা দেখেছি যে প্রতি বছরেই বিশেষ করে যে মাছটি বেশি চাষ হয় সেই পাঙ্গাস মাছ, অর্থাৎ প্রতি বছরেই কিন্তু পাঙ্গাস মাছের মড়ক দেখা দিচ্ছে এবং এতে করে কৃষক অর্থাৎ চাষি যারা আছে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ছেন। সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ BFRI এর বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু একটি ভ্যাকসিন উদ্ভাবন করেছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রাথমিকভাবে ট্রায়ালে কিন্তু সেই সফলতা কিন্তু এসেছে। অর্থাৎ সেটি যদি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চাষি যারা আছেন তাদের যে মড়ক সেটি কিন্তু বেশি হবে না, অর্থাৎ তারা লাভবান হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ সদর উপজেলার যে সিনিয়র মৎস্য কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ ডক্টর ফারজানা হোসেনের সঙ্গে একটু যুক্ত হব। জানতে চাই ডক্টর ফারজানা হোসেন, এই যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যে ভ্যাকসিনটি উদ্ভাবন করেছেন, তারা বলছেন যে তাদের সফলতা আসলে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি আর হবে না, এটি কি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। অবশ্যই এটি খুবই একটা উপযোগী মাছ চাষের জন্য খুবই জরুরি। ভ্যাকসিনেশন প্রোগ্রাম যদি মাঠ পর্যায়ে চালু হয় অবশ্যই মাছ চাষিরা
অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কমিয়ে দিবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, মাছের পুকুরে পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং আমরা নিরাপদ মাছটা পাবো। সেক্ষেত্রে আমাদের মাছ চাষিরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তের হাত থেকেও রক্ষা পাবেন এবং এটা আর্থিকভাবে যেমন লাভবান হবে এবং আমাদের পরিবেশের জন্যও ভালো হবে এবং আমরা নিরাপদ মাছ পাবো। ইতিমধ্যেই সফলতা এসেছে সেটিও দাবি করেছেন যারা ভ্যাকসিন উদ্ভাবন করেছেন, সেটি আসলেই আপনি সেই বিষয়ে একটু যদি বলেন। এটা যেহেতু ট্রায়াল পিরিয়ড চলছে, এখনো মাঠ পর্যায়ে আসলে ব্যাপকভাবে এটার প্র্যাকটিস শুরু হয়নি। আমরা আশা করব বিএফআরআই কর্তৃপক্ষ যারা এটা নিয়ে কাজ করছেন ওনারা যে ট্রায়ালের যে রেজাল্টটা সেটা যদি আমাদের মাঠ পর্যায়ে ট্রান্সফার করবে, যখন আমাদের মাধ্যমে যখন চাষিদের কাছে যাবে তখনই আসলে এটার আমরা আলটিমেট রেজাল্টটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো, এতে করে চাষিরা উপকৃত হবে। তিনি বলছিলেন যে ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যে ভ্যাকসিনটি উদ্ভাবন করেছেন সেটি কিন্তু শীঘ্রই মাঠ পর্যায়ে যাবে, অর্থাৎ সেটি যদি মাঠ পর্যায়ে চাষিরা যদি প্রয়োগ করেন, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু যারা মৎস্য চাষী রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে উপকৃত হবেন, অর্থাৎ এই মাছ চাষে কিন্তু তারা আরো আগ্রহী হবেন। সেই বিষয়টি কিন্তু এখানকার মৎস্য কর্মকর্তা এবং বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু সেটি বলছেন এবং আমরা দেখি যে প্রতি বছরই কিন্তু চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হন। এবছরও কিন্তু কয়েকশো কোটি টাকার মাছ মাছ কিন্তু মরেছে, পাঙ্গাস মাছ, অর্থাৎ সেটি আর আগামী থেকে হবে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ভোলায় সরিষার ফলনে এবার রেকর্ড গড়েছে। বিগত সময়ের তুলনায় বাজার দাম ভালো এবং রোগ ও পোকার আক্রমণ না থাকায় সরিষা চাষে আগ্রহ বেড়ে গেছে কৃষকদের। এমন বাস্তবতায় ভবিষ্যতে স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরের জেলায় সরিষার তেল রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা দেখছে ভোলা কৃষি বিভাগ। ছোটন সাহার রিপোর্টে বিস্তারিত। ভোলায় গেল বছরের চেয়ে এবছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। অতীতের ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখার আশা কৃষকের। সরিষা ক্ষেতের চারদিকে ফুলের মৌ মৌ গন্ধ, ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছির ঝাঁক। কয়েকদিন পরেই এ সরিষা ঘরে তুলবেন কৃষকরা, এখন সেই প্রস্তুতি নিচ্ছেন তারা। অনার চাষি জমিনে কোনো চাষবাস হয় না, এই জমিনেতে আমরা বিনা চাষে মানে সরিষা করছি, সরিষা করাতে অনেক লাভবান। দেশের তেলের চাহিদা মিটান যায় এবং নিজে যে চাষি আমরা চাষি আমাদের অনেক অর্থনৈতিক লাভ হয় এবং যে খোরটা আসে এই খোরটা দেয়া আমাদের গরু ছাগল হাঁস মুরগি এদেরকেও উপকার আসে। কৃষক যারা আছে কিষানি যারা আছে সবার মধ্যে এই দাওয়াত পৌঁছে দিতে চাই যে ভবিষ্যতে ওনারা করে আমার সাথে ইনশাল্লাহ আমাদের কৃষিতে সব দিতে হয়। ভালো ফলনের এমন ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সরিষার তেল রপ্তানি করা সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগের এ কর্মকর্তা। আশা করি সব দিক থেকে আমাদের হেক্টর প্রতি সরিষা আর যে উৎপাদন তা 1.2 থেকে 1.3 টন পর্যন্ত হতে পারে। সার্বিক অবস্থা ভালো থাকলে সরিষার বাজার মূল্য কৃষক ভালো পাবে বলে আমরা আশা করি। এবছর জেলায় ৯,৬০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা। দেশের আলু উৎপাদনে শীর্ষ জেলা জয়পুরহাট, শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। যে কৃষকের প্রত্যাশা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। শুরুতে যাচ্ছি সুমন, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন কৃষকরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনা আপনাকে। আপনি যেমনটি বলছেন এই কিছুদিন দুই দিন আগেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু আসলে আমরা দেখেছি বিএনপি কে কিন্তু বেসরকারি ভাবে কিন্তু আসলে জয়লাভ করেছে এই নির্বাচনে। এখানে কিন্তু মুন্সিগঞ্জে প্রায় 36,000-এর অধিক কিন্তু কৃষক রয়েছে, তাদের কিন্তু দাবি দাবা রয়েছে। এই মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী যে আলু রয়েছে সেইটি কিন্তু এখানে প্রচুর পরিমাণ উৎপাদন হয়। এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু যে নতুন সরকার গঠন হবে তাদের কাছে কিন্তু আসলে তাদের প্রত্যাশা রয়েছে। আমি এখন এখানকার যারা কৃষক রয়েছে তাদের সাথে একটু জানবার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে এই নতুন যে সরকার রয়েছে সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে এই ক্ষেতের জন্য আর কি? ইনশাল্লাহ আমরা এই নতুন সরকারের কাছে এই প্রত্যাশাই করি, বিগত
2 বছর হলো আমরা আলু চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত, অনেক কি বলবো, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ভিটাবাটি বিক্রি করে আলু চাষ করছি, কোনো টাকা পয়সা বিক্রি করতে পারিনি। তো এবার নতুন সরকার আসছে, আমরা নতুন সরকারের কাছে আশা করি অবশ্যই আমাদের দিকে উনি খেয়াল রাখবেন। এবং বীজ বিগত এই সিজনে আমরা সার, অনেক ক্রাইসিস ছিল সারের, আমরা সার পাইনি। বিভিন্ন অনেক দূর দূর থেকে আমরা সার আনি না, এবার এসে আলু রোপণ করছি। আশা করি এই সরকার আমাদের প্রতি খেয়াল রাখবে। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই বিষয়ে আরেকজন কৃষক রয়েছে, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আপনাদের কি কি ভোগান্তি রয়েছে এবং তাদের কাছে কি প্রত্যাশা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বেসিক্যালি যদি অ্যাকচুয়ালি বলতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমরা পরপর 2টা বছর যেই কৃষি আবাদ করছি, যেটা আমরা আলু। মুন্সিগঞ্জে সমগ্র বাংলাদেশ সবাই জানে যে আমরা মুন্সিগঞ্জে আলুর জন্য বিখ্যাত, কিন্তু আমরা পরপর 2 বছর আলু না বিক্রি হওয়ার কারণে আমরা কোল্ড স্টোরের জামানত, যেটা আমরা ভাড়ার টাকা দিয়ে অন্য খান থেকে বিদেশি টাকা দিয়ে, আমরা প্রবাসী টাকা দিয়ে আমরা সেই আলুর ভাড়া পরিশোধ করি। কিন্তু এবছর আমরা যেটা ভুক্তভোগী সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সার নিয়ে যে এইবার যে সিন্ডিকেটটা হয়েছে, আমরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, যেমন ধলাগাঁও, তারপরে রামপাল, দিঘিরপাড়, এরকম জায়গা থেকে আমরা সার ক্রয় করতে পারছি। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন প্রত্যাশী এটাই যে এখন বাংলাদেশে একটা স্থানীয় সরকার কিছুদিনের মধ্যে হয়তো কমিটি গঠন করবে। আমরা আশাবাদী যে আগামীতে যাতে আমাদের এই ভোগান্তি এবং আমাদের আলু যে প্রোডাকশন হবে সেটা যেন আমরা ন্যায্য মূল্য পাই, এটাই হচ্ছে আমাদের দাবি। এটাই, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। মনা, আসলে আপনি যেমনটি শুনছেন এখানকার কৃষক কিন্তু বলছেন যে তারা কিন্তু গত কয়েক বছর এই আলুতে কিন্তু লসের সম্মুখীন হয়েছেন এবং সার এবং বীজের দাম কিন্তু দ্বিগুণ ছিল, সেই কারণে কিন্তু তাদের কিন্তু আসলে লস হতে হয়েছে। এবং কৃষকরা বলছেন যে সামনে যে সরকার আসবে সেই সরকার জন্য তাদের দিক বিবেচনা করে সেই রকম কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি আলু ক্ষেত থেকে সবশেষ খবর। মনা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে আলু উৎপাদনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। দেখছেন দেশ কৃষি সংবাদ। দেখছেন দেশ কৃষি সংবাদ। কুষ্টিয়ায় চাষ হচ্ছে বিদেশি সবজি ব্রোকলি ও বিটরুট। উচ্চমূল্যের এই সবজি চাষে সাফল্য পাচ্ছেন কৃষক। বাজারে ব্যাপক চাহিদা আর ভালো দাম পাওয়ায় এই সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদেশি এসব সবজি চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করছেন তারা। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার বেলঘরিয়া এলাকার কৃষক আনোয়ারুল ইসলাম 20 শতক জমিতে 10,000 টাকা খরচ করে চাষ করেছেন বিদেশি সবজি ব্রোকলি। 60 থেকে 70,000 টাকার ব্রোকলি বিক্রির আশা এই কৃষকের। স্বল্প সময়ে লাভজনক হওয়ায় এই এলাকার অনেক কৃষকই ঝুঁকছেন ব্রোকলি চাষে। এই ক্ষেত্রে আছে অনেক লোক করে না, আমরা করি, তাতে খুব চাহিদা। এটা লাভ মোটামুটি বেশ ভালো, তা বাজারে এর চাহিদা খুব সুন্দর। বর্তমান যে বাজার মূল্য সেই বেশ ভালো, তাতে আশা করি 60 থেকে 70,000 টাকার উপরে বিক্রি হবে। কুমারখালী উপজেলার ওয়াশি গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম 25,000 টাকা খরচে 1 বিঘা জমিতে করেছেন বিদেশি সবজি বিটরুটের চাষ। 2 লাখ টাকার বিটরুট বিক্রির আশা এই কৃষকের। বেশি লাভ হওয়ায় জেলার অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন বিটরুট চাষে। কাটায় ফলন হয় 7 থেকে 8 মণ, সর্বোচ্চ ভালো হলে কাটা বইটি। বাজার মূল্য ভালো, এটা খুব লাভজনক চাষ। আমি এবার 25 কাটা বই করছি, তাতে গড় ধরছি 150 থেকে 200 মণ ফলন পাবো আমি। দেখা দেখে আমি এগুলা চাষ করতেছি 5 কাটা ভুঁই। এখন আলহামদুলিল্লাহ এখন ভালো, এর উৎপাদনটাও মানে এর থেকে এর মানুষের প্রতি চাহিদাটা অনেক বেশি। বাজারে নিয়ে গেলে প্রচুর বেচা কিনা হয়, এগুলা 50-60 টাকা কেজি বিক্রি হয়। বিদেশি সবজি ব্রোকলি ও বিটরুট চাষে প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা করছে বলে জানায় কৃষি বিভাগ। 2.5 মাসে একটা ফসল আমি পেয়ে যাচ্ছি,
সে তুলনায় অন্যান্য ফসল 3 মাস 3.5 মাস লেগে যাচ্ছে। কম সময়ে আমরা এই জমিটা সঠিক ব্যবহার করতে পারছি। তো আমরা চাই যে প্রত্যেক কৃষক এবং কৃষানি ভাই বোন যেন লাভবান হতে পারেন এই উচ্চমূল্যের ফসল আবাদ করে। এই জন্য আমাদের যে অন্যান্য সাপোর্ট আমরা যেমন প্রদর্শনী দিচ্ছি, প্রান্তিক কৃষকদের আমরা প্রণোদনার বীজ, সার এগুলো সরবরাহ করছি। চাষিদের ন্যায্য মূল্য ও সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হলে কৃষকদের ভাগ্য বদলে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মেহেরপুরে তামাক কোম্পানির নানামুখী প্রচার ও প্রণোদনার কারণে চাষিরা ঝুঁকছেন তামাক চাষে। সবুজের আড়ালে পাতায় পাতায় নিকোটিন নিয়ে বেড়ে উঠছে এক একটি তামাকের চারা। তবে তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। সহকর্মী আক্তারুজ্জামানের প্রতিবেদন। মেহেরপুরে কয়েকটি তামাক বিপণন প্রতিষ্ঠানের দেয়া হিসাব মতে জেলায় 2020-22 অর্থ বছরে তামাকের আবাদ হয়েছিল 600 হেক্টর জমিতে। 2022-23 অর্থ বছরে 865 হেক্টর ও 2023-24 অর্থ বছরে তামাক আবাদ বেড়ে হয় 900 হেক্টর জমিতে। এরপর 2024-25 অর্থ বছরে তামাকের আবাদ বেড়ে দাঁড়ায় 950 হেক্টর জমিতে। চাষিরা বলছেন জেলার 2 ফসলি জমিতে তামাক চাষ না করে ভুট্টা সহ অন্যান্য ফসল আবাদ করতে সরকারিভাবে প্রণোদনা দেয়া বন্ধ করে দেয়া ও দফায় দফায় বিভিন্ন ফসলের বীজের দাম বৃদ্ধি হওয়ায় তারা ঝুঁকছেন তামাক চাষে। বছরে একবার করি তামাক করতে হয়, নাহলে অন্য আবাদে লস হয়। অন্যান্য ফসল করছি সেখানে আমাদের অত্যন্ত লস হয়েছে। চাষিরা এটা লাভবান হয় বেশি, এই কারণে তামাকের চাষটা করে। তবে বিভিন্ন তামাক বিরোধী সংস্থার তথ্য মতে জেলায় প্রতি বছর প্রায় 2500 হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবার অন্যান্য প্রণোদনা না দেয়ায় এবছর চাষিরা বেশি ঝুঁকছেন তামাক চাষে। অন্য আবাদ করলে গম, মসুরি, ভুট্টা যাই করি না কেন, কিন্তু সেই আবাদ আমাদের লাভ হয় না। আমাদের মেহেরপুর জেলায় অনুদান সরকার দেয় না, এই জন্য আমরা তামাকটা আবাদ করি। আবাদ করলে আমাদের বেশ কিছু টাকা লাভবান হয়। জমির যদি ক্ষতি হয় কিছু করার নাই, আমাদের লাভের আশায় তামাক আবাদ করা, অন্য আবাদে গেলে তো আমাদের লাভ হবে না। এখন লিজে গম বললে 10 মণ গম হলে 10,000, লিজ বাদ দেবে 5,000 খরচ, আসল একবার লাভ হবে। প্রণোদনার মাধ্যমে তামাক চাষ কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সরকার তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের মতামত দিয়েছি। এই নীতিমালা কার্যকর হলে সেই নীতিমালার আলোকে আমরা তামাকের চাষটা কমিয়ে আনতে পারব। তামাক চাষ কমিয়ে আনতে অন্যান্য ফসল আবাদে প্রণোদনা চান স্থানীয়রা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শেরপুর সীমান্তের পাহাড়ে পালন হচ্ছে দেশি গরু। পাহাড়ের কচি ঘাস ও লতাপাতা খাইয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয় এসব গরুগুলোকে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ নাইম ইসলাম। নাইম, বাজারে এই গরুগুলোর চাহিদা কেমন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আছি শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিরজোরের একটি পাহাড়ে। এখানে প্রায় শতাধিক পরিবার গরু পালনের সাথে জড়িত এবং এর উপরেই তাদের সংসার চলে। আমি যদি মোটা দাগে বলি, শেরপুর জেলার 3টি উপজেলা, গারো পাহাড়ি এলাকা, শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নারিতাবাড়ি, এই 3টি উপজেলার প্রায় 3,500 পরিবার সরাসরি জড়িত এই গরু পালনের উপরে এবং এখানে তারা প্রায় 30 থেকে 40,000 গরু পালন করছে এবং এই গরুগুলো সকালবেলা তারা ছেড়ে দেয় গারো পাহাড়ের বিভিন্ন টিলাতে। এই গরুগুলো গুল্ম, লতা, ঘাস, পাতা ইত্যাদি খেয়ে তারা পেট করে ক্ষুধা নিবারণ করে এবং পাহাড়ির ঝরার যে পানি আছে সেই ঝরার পানি দিয়ে তারা পানির তৃষ্ণা মেটায় এবং সন্ধ্যার দিকে গরুগুলো বাড়িতে ফিরে যায়। এতে করে যারা খামারি রয়েছে এই প্রান্তিক অঞ্চলে গারো পাহাড়ের, তাদের কোনো প্রকার বাড়তি খরচ করতে হয় না। বিশেষ করে বিভিন্ন ধরনের ভুসি বা খুদ, কুড়া ইত্যাদির কোনো প্রয়োজন হয় না। তাই তাদের বাড়তি খরচটা না হয়, লাভের জিনিসটা বেশি হচ্ছে। আর হচ্ছে যে এখানে তারা সরকারি সহযোগিতা চেয়েছে এই সব প্রান্তিক অঞ্চলের খামারিরা। এই ছিল আমার কাছে গারো পাহাড় থেকে সর্বশেষ তথ্য গরুর পালনের উপরে। নাইম, ধন্যবাদ। নাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর পাহাড়ে গরু পালনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাইম ইসলাম।
দেশের আলু উৎপাদনের শীর্ষ জেলা জয়পুরহাট কৃষকের প্রত্যাশা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন কৃষকরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ মনা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে বটতলী বাজারের পাশে খেতলাল উপজেলায়। একটা বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাট। এই জেলায় কিন্তু যে কৃষকরা যেটি জানিয়েছেন যে সরকার আসে সরকার যায়, কিন্তু কৃষকের ভাগ্যের কিন্তু কোনো উন্নয়ন হয় না। আপনি দেখছেন এখানে কিন্তু এই যে আলু, অনেক এলাকায় কিন্তু আলু এখানে যে তাদের জমি থেকে তুলছে। তো এখানে কৃষকরা যেটি জানিয়েছেন প্রতি মণ আলু উৎপাদন করতে তাদের 700 থেকে 800 টাকা খরচ হয়, কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে আপনার 300 থেকে 350 টাকা পর্যন্ত, 250 টাকাও কোনো আলু বিক্রি হচ্ছে। তো এখানে কয়েকজন কৃষক আছেন, কৃষকের সঙ্গে আমি জানতে চাই যে আপনাদের নতুন সরকারকে যে প্রত্যাশা, কি আলুতে আপনাদের কেমন লাভ হচ্ছে বা লোকসান হচ্ছে? সালাম আলাইকুম। আলু তো মরে গেল বাবা, আলু মরে গেল। আলুর যে দাম, আমার বাইক কোনো টাকা যায় না। সামনে কলেস্টোরে আলু এক ঠুয়া লাগলো, ওলা কোনো আলু তোলাই পারিনি, ব্যাগ থেকে চলে আসি। নতুন সরকার হয়েছে, আমরা ব্যবস্থা না করবা কেউ। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু 19টি জয়পুরহাটে যেটা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কৃষকদের এই সহায়তা দেওয়ার জন্য সব ধরনের তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ মনা। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে আলুর উৎপাদনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশ কৃষি সংবাদে এ ছিল আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।